ওয়েল, তো আর জাস্ট কিছু ঘন্টার অপেক্ষা এবং তারপরে আইএসএল সিজন 11-এর ঢাকে কাঠি পড়ে যাবে। আইএসএল সিজন 10 যে ম্যাচটা দিয়ে শেষ হয়েছিল মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি, সেই ম্যাচটা দিয়ে কিন্তু আইএসএল সিজন 11 শুরু হবে এবং সেই একই ভেন্যু, একই জায়গা, একই অ্যাটমসফিয়ার, সেখানে আমরা এই ম্যাচ দেখতে পাবো। অর্থাৎ সেই ম্যাচটা নিয়ে যে উত্তেজনা রয়েছে সেই উত্তেজনা একটু সবার সাথে ভাগ করে নেওয়া যাক। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুটো টিমের হেড টু হেড আপাতত পরিসংখ্যান। দুটো টিম আইএসএলে 10টার মতো ম্যাচে মুখোমুখি হয়েছে এবং সেখানে দুটো আইএসএল ফাইনাল রয়েছে। দুটো আইএসএল ফাইনালে মোহনবাগান হেরেছে এবং বাকি 8টা ম্যাচের মধ্যে কিন্তু 7টা ম্যাচ মুম্বাই সিটি এফসির কাছে মোহনবাগান জিততে পারেনি। জাস্ট একবারই কিন্তু গোটা আইএসএল হিস্ট্রিতে মোহনবাগান মুম্বাইকে হারাতে পেরেছে এবং সেটাও লাস্ট সিজনের টাইটেল ডিসাইডার ম্যাচ, অর্থাৎ যেখানে চ্যাম্পিয়নশিপ ডিসাইডার হয়েছিল, আইএসএল লিগ শিল্ড উইনার ডিসাইডার হয়েছিল, সেই ম্যাচে মোহনবাগান মুম্বাইকে হারিয়ে কিন্তু আইএসএল লিগ শিল্ড জিতে 2020-21 সিজনের মধুর বদলা নিয়েছিল। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে এইবারে দুটো স্কোয়াড কিভাবে তৈরি হয়েছে। দেখো, নিজের পারিবারিক ব্যস্ততার কারণে আমি এইবারে একটা আইএসএল টিমকে নিয়েও ফুল স্কোয়াড ওভারভিউ বানাতে পারিনি, তো কিছু করার ছিল না আমার। চেষ্টা করেছিলাম একটা সময় টাইম বের করে করার, কিন্তু দেখলাম না, 13টা টিম 13টা ভিডিও সিরিয়াসলি হবে না, আমি সময়ে কোলাতে পারবো না, আমার কাছে সেই সময়টা ছিল না। তো সেই কারণে এই নিয়ে কোনো কথা হয়নি। কিন্তু আজকে থেকে শুরু করে এরপর যতগুলো ম্যাচের আমি প্রিভিউ বানাবো, সেখানে মোটামুটি এই যে একটা স্কোয়াড তৈরি হয়েছে প্রত্যেকটা টিমের ভালো মন্দ সব কিছু মিশিয়ে, তার একটা ছোট্ট করে ওভারভিউ আমি দিয়ে দেবো। দুটো টিম যেভাবে তৈরি হয়েছে, তার মধ্যে ডুরান্ড কাপে আমরা মোহনবাগানকে দেখে নিয়েছি, পারফরমেন্স আমরা দেখেছি। হ্যাঁ, অবশ্যই বেশ কিছু জায়গা প্রশ্ন রয়েছে, বেশ কিছু জায়গাতে পারফরমেন্স নিয়ে, প্লেয়ার থাকা না থাকা নিয়ে প্রশ্ন রয়েছে। সেটা অবশ্যই কাল থেকে যখন অফিসিয়ালি আইএসএলের ম্যাচে বল গড়াবে তখন থেকে বুঝতে পারবো যে সেই যে প্রশ্নগুলো উঠেছিল সেটা কতটা কোচ হোসে মুলিনা তিনি কভার করতে পারলেন। মোহনবাগান কিন্তু যেটা মেন টার্গেট করেছে এই সিজনে সেটা হচ্ছে অ্যাটাকের জোর দেওয়া, এবং সেই কারণে কিন্তু ম্যাক্সিমাম যে সিগনেচার বা ম্যাক্সিমাম যে ফোর্সটা গোটা স্কোয়াডের সেটা কিন্তু রয়েছে অ্যাটাকের দিকে। এবং দ্বিতীয় যে টার্গেটটা ছিল মোহনবাগানের সেটা হচ্ছে অল ইন্ডিয়ান মিডফিল্ড লাইন আপ, সেটা কিন্তু মোহনবাগান করতে পেরেছে। ডিফেন্সিভ মিডফিল্ড, সেন্ট্রাল মিডফিল্ড এবং অবশ্যই অ্যাটাকিং মিডফিল্ড, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের ওপর সব থেকে বেশি মোহনবাগান ভরসা করছে ওভারঅল আইএসএলের মধ্যে। কারণ কোনো রেজিস্টার্ড ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার মোহনবাগানে নেই। অ্যাটাকিং মিডফিল্ডাররা রয়েছে বিদেশি প্লেয়ার, কিন্তু এই দুটো ভাইটাল পজিশনে মোহনবাগানে কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররা ভরসার জায়গা। কিন্তু অবশ্যই কনসার্নিং পার্ট হচ্ছে ডিফেন্স। সেখানে একজন ইন্ডিয়ান কোয়ালিটি সেন্টার ব্যাক বা একজন এক্সপিরিয়েন্সড ইন্ডিয়ান সেন্টার ব্যাকের অভাব মোহনবাগান আপাতত ডিসেম্বর মাস অবধি হয়তো দেখতে পারে যে হ্যাঁ কিছু একটা সমস্যা আসতে চলেছে। কিন্তু পুরোটা ডিপেন্ড করছে হোসে মুলিনার ওপর, তিনি কিভাবে ডিফেন্স লাইনকে অর্গানাইজ করেন। গোলকিপিং সেকশন নিয়ে সিরিয়াসলি কিছু বলার নেই, কারণ ওই জায়গাতে ভিসেল কেইত আপাতত যা ফর্মে রয়েছে কোনো কিছু বলার আপাতত জায়গা নেই। যদি মুম্বাইয়ের দিকে তাকাই তাহলে মুম্বাই কিন্তু যথেষ্ট একটা ব্যালেন্স স্কোয়াড এইবারে তৈরি করেছে এবং মোটামুটি যেখানে যেখানে ওদের খামতি ছিল অনেকটাকে ওরা ফুলফিল করেছে। লাস্ট সিজনে বিদেশি প্লেয়াররা প্রচুর ট্রাভেল দিয়েছে, চোট আঘাত বলো, মাঝপথে প্লেয়ার বেরিয়ে যাওয়া বলো, বহু সমস্যায় কিন্তু হয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে এইবারে অনেক ভিশনারি টিম বিল্ডিং কিন্তু মুম্বাইয়ের দেখা গেছে এবং মোটামুটি আইএসএলের যে কটা টিম ব্যালেন্সড স্কোয়াড তৈরি করেছে, গোলকিপার থেকে শুরু করে ফরওয়ার্ড লাইন অবধি, আমার কাছে মুম্বাইয়ের টিমটা অন্যতম একটা সেরা ব্যালেন্সড স্কোয়াড হিসেবে লাগছে। এবং গোলকিপিং সেকশনে অবশ্যই ফুটবল আছেন, পাশাপাশি ব্যাকআপে বা কখনো কখনো হয়তো প্রয়োজন ভিত্তিকে টপ চয়েস হিসেবে কিন্তু টিপি রেহেনেস এসে যাবে। ডিফেন্স লাইনটা থেকে রাহুল ভেকে বেরিয়ে যাওয়ার পরেও খুব একটা কিন্তু লস হয়নি। ইন্ডিয়ান ডিফেন্ডার ভালপুইয়ার মতো ইয়াং প্লেয়ার রয়েছে, মেহতাবের মতো ইয়াং প্লেয়ার রয়েছে, দুটো সাইড ব্যাকে মাল্টিপল অপশনস রয়েছে, মিডফিল্ডেও কিন্তু এখানে ইন্ডিয়ান প্লেয়াররা একটা ভাইটাল রোল প্লে করবে। আপুইয়া বেরিয়ে গেছে, এই জায়গাটা কিভাবে পিটার ক্র্যাটকি ঢাকেন সেটা একটা বড় ব্যাপার। কিন্তু যে প্লেয়াররা রয়েছে তারা অবশ্যই অনেকটা ভালো ওয়ার্কলোড নিতে পারে, যেমন হিতেশকে সই করানো হয়েছে, জয়েশ রানেকে এক্সটেনশন দেওয়া হয়েছে। কিন্তু তার পাশাপাশি যে সিগনেচারটা আমার কাছে কোথাও সব থেকে ইমপ্রেসিভ মিডফিল্ডে সেটা হচ্ছে জেরেমি মানজোরো। এই প্লেয়ারটা অলমোস্ট সব রকম মিডফিল্ড পজিশনে খেলতে পারে, ডিফেন্সিভ রোল থেকে শুরু করে অ্যাটাকিং রোল যা খুশি ওকে দিয়ে দেওয়া হোক না কেন, ও কিন্তু নিজের খুশি মতো সেই দিনটা উপহার দিয়ে দেয় তার কোচকে।
তো এই সিগনেচারটা একটা যথেষ্ট ভালো সিগনেচার। ভ্যান নিয়েভের মতো প্লেয়ার রয়েছে এবং তার পাশাপাশি ব্র্যান্ডনকে কিন্তু ফিরিয়ে আনা হয়েছে আবারও মুম্বাই সিটি এফসিতে, এফসি গোয়াতে বহু বছর ছিল, তারপর আবারও মুম্বাইতে কিন্তু ব্র্যান্ডন ফিরেছে এবং ব্র্যান্ডন আসার ফলে কিন্তু ওই জায়গাতে ব্র্যান্ডন এবং জন টোরাল এই দুটো অ্যাটাকিং মিডফিল্ডারের ওপর পিটার ক্র্যাটকি কিন্তু অনেক কিছু ভরসা করে থাকবেন এবং জন টোরাল যাকে আমরা একটা সময় আর্সেনাল সিস্টেমে দেখতাম সেই প্লেয়ারটাকে নিয়ে আসা হয়েছে। ফরওয়ার্ড লাইনে ছাংতের মতো প্লেয়ার রয়েছে, বিক্রমের মতো সেন্সেশনাল প্লেয়ার রয়েছে, বিপিন সিংয়ের মতো প্লেয়ার রয়েছে যে মোহনবাগানকে দেখলে একটু বেশি চার্জড আপ হয়ে থাকে। তার পাশাপাশি নিকোলাও কারেলিসের মতো একজন ফরওয়ার্ড রয়েছে, গ্রিক ফরওয়ার্ড রয়েছে। তো আমার মনে হয় যে প্রত্যেকটা পজিশন দেখলে বোঝা যাবে যে মুম্বাই কিন্তু যথেষ্ট ব্যালেন্সড একটা স্কোয়াড তৈরি করেছে এবং এই স্কোয়াডটা নিয়ে পিটার ক্র্যাটকির যা কোচিং ভিশনারি আমরা লাস্ট সিজনে দেখেছিলাম, মুম্বাই সিটি এফসি তাদের ফ্যানের সংখ্যা কম হতে পারে কিন্তু যারা অন্তত রয়েছে বা যারা মুম্বাই সিটি এফসির ওয়েল উইসার রয়েছে তারা একটা ভালো সিজন দেখলেও দেখতে পারে অন্তত পক্ষে সিজনের শেষে। আমার কাছে যে ম্যাচটা দিয়ে শুরু হয়েছে, যে দুটো টিমকে দিয়ে খেলা শুরু হয়েছে, এই দুটো টিম কিন্তু আবারও ঠিক গত 4টে সিজনের মতো আইএসএল লিগ শিল্ড কন্টেন্ডার হিসাবে সামনের দিকে নিশ্চিতভাবেই থাকবে। কারণ এটা মাথায় রাখা দরকার যে আপাতত কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে লিগ শিল্ডটাই হচ্ছে মেন ব্যাপার। আইএসএল কাপের সেইভাবে কোনো ভ্যালু থাকছে না ট্রফি জেতারা ছাড়া, কারণ লিগ শিল্ড যারা জিতবে তারাই হবে চ্যাম্পিয়ন, তারাই যাবে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ স্টেজে। তো এই দুটো টিমের দ্বৈরথ অনেক কিছু কিন্তু উত্তর দিয়ে যাবে একজন কমন ফুটবল ফ্যানকে। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে দুটো টিমের যে প্লেয়িং স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী অন্ততপক্ষে কালকের ম্যাচে কীরকম ভাবে আমরা একটা লাইন আপ দেখতে পারি, কীরকম ফরমেশন দেখতে পারি সেই নিয়ে যদি কথা বলি তাহলে অবশ্যই মুম্বাই সিটি এফসি তারা ভিজিটার টিম, তাদের নিয়ে বলা যাক। মোটামুটি পিটার ক্র্যাটকি গত সিজনে দেখিয়েছেন যে তিনি অনেক বেশি করে 4-3-3 এই ফরমেশনটাতে খেলতে পছন্দ করেন এবং ফুটবল আছেন পা অবভিয়াসলি গোলে স্টার্ট করবে। ডিফেন্স লাইনে ভালপুইয়া রাইট ব্যাকে, রাহুল ভেকের জায়গাতে কিন্তু ভালপুইয়াকে অনেক কিছু প্রুভ করতে হবে এবং তার পাশাপাশি সেন্টার ব্যাকে তিরির পার্টনার হিসেবে হয়তো মেহতাব সিং স্টার্ট করবে। বাট হ্যাঁ, মেহতাবেরও ডিফেন্সিভ কোয়ালিটি নিয়ে নিশ্চিতভাবে প্রশ্ন থাকে। লেফট ব্যাকে আকাশ মিশ্রা এখনও অবধি ফিট না, তো সেই জায়গাতে সাহিল পানোয়ারের মতো ইয়াং ডিফেন্ডারকে মুম্বাই সিটি এফসি সই করিয়েছে। তো সাহিল পানোয়ার রয়েছে, এক্সপিরিয়েন্সও ভালো রয়েছে, যথেষ্ট ভালো কোয়ালিটির একজন ডিফেন্সিভ লেফট ব্যাক। আকাশের মতো হয়তো এতটা অফেন্সিভ লেফট ব্যাক না, বাট স্টিল আকাশের আপাতত যা ইনজুরি অবস্থা অনেকটা লম্বা সময় হয়তো সাহিলকে খেলতে হবে। মিডফিল্ডে আপুইয়ার আপাতত একদম লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট কিন্তু পিটার ক্র্যাটকির হাতে নেই। আপুইয়া যে রোলটা নিত, যেভাবে ডিফেন্সিভলি এবং অ্যাটাকে যোগ্য সঙ্গ দিত সমস্ত প্লেয়ারকে, সেই জায়গাটা কিভাবে পিটার ক্র্যাটকি কাকে দিয়ে কাজ চালান এটা একটা বড় ব্যাপার। আমার যতদূর মনে হচ্ছে যে সেই জায়গাতে জেরেমি মানজোরও অনেক বেশি করে ভাইটাল রোল নেবে এবং তার পাশাপাশি আরও দুজন অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্ট্রাল এবং অ্যাটাকিং রোলে জন টোরাল এবং তার সাথে জায়েস রানে, এইভাবে হয়তো মিডফিল্ড লাইনটা থাকবে। জেরেমি মানজোরের উপর পুরো মাঝ মাঠের দায়িত্ব কিন্তু পিটার ক্র্যাটকি দেবেন কালকের ম্যাচে, কারণ তিনি জানেন যে এত বড় একটা টিমকে ফেস করা, যারা ঘরের মাঠে খেলবে, প্রায় 50-60 হাজার দর্শকের সামনে খেলা হবে, তো সেই জায়গাতে একজন সিনিয়র প্লেয়ার, একজন খুব স্মুথ পায়ের একজন প্লেয়ারের ওপর কিন্তু মাঝমাঠ কন্ট্রোলের দায়িত্ব তিনি দেবেন। তো মাঝমাঠ আমার যা মনে হচ্ছে জেরেমি মানজোরও, তার সাথে জায়েস রানে এবং অ্যাটাকিং মিডফিল্ডে জন টোরাল, এরকম একটা মিডফিল্ড লাইন আপ তিনি সাজাতে পারেন। এবং তার পাশাপাশি ফরওয়ার্ড লাইনে সেখানে রয়েছে বিক্রম প্রতাপ সিং, সেখানে রয়েছে লালিয়ান জোয়ালা ছাংতে এবং সেখানে অবশ্যই থাকতে চলেছে নিকোলাও কারেলিস। এটা মোটামুটি আমার মনে হয় যে কালকের ম্যাচে মুম্বাই সিটি এফসির বেস্ট লাইন আপ হতে পারে। আর যদি মোহনবাগানের কথা বলি তাহলে মোহনবাগান ডুরান্ড কাপে আমাদেরকে শো করিয়েছে যে মোহনবাগানে হোসে মলিনা তিনি কিন্তু সেই একইভাবে ফেরান্দো বা অ্যান্তনিও লোপেজ হাভাসের মতো 3-5-2 এই ফরমেশনটাকে সামনে রেখে এগিয়ে যেতে চাইছেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি ডিফেন্সে দুজন বিদেশি প্লেয়ারকে ইউজ করবেন না, একজন বিদেশি প্লেয়ারের সাথে দুজন ইন্ডিয়ান প্লেয়ার ইউজ করবেন, তার উপরে কিন্তু সামনের দিকের ফরমেশনটাও ডিপেন্ড করে থাকবে। মোটামুটি যা ডুরান্ড কাপে দেখেছি আর এই মুহূর্তে দাঁড়িয়ে মুম্বাই সিটি এফসির কোয়ালিটিকে মেজার করলে দেখা যাবে যে মোহনবাগান কোচ কিন্তু ডিফেন্সিভ লাইনে দুজন বিদেশি সেন্টার ব্যাককে রাখার কথা ভাববেন। আর এখানে মোহনবাগানের ক্ষেত্রে একটা বড় ব্যাপার বলে রাখা দরকার যে জেমি ম্যাকলারেনের সার্ভিস কিন্তু কালকে মোহনবাগান পাচ্ছে না।
ম্যাকলারেনের ডেবিউ আমরা কালকেও দেখতে পাচ্ছি না, কারণ তার ফিটনেস ইস্যু রয়েছে, চোট মুক্ত, কিন্তু এখনও অবধি ম্যাচ ফিটনেসে 100% লেভেলে ম্যাকলারেন রিচ করতে পারেনি। তো সেই জায়গাতে ম্যাকলারেনের ডেবিউ কালকে হচ্ছে না, 5 জন বিদেশি নিয়ে কিন্তু হোসে মলিনাকে কালকের ম্যাচটা খেলতে হবে। তো গোলকিপারে অবশ্যই ভিসাল ক্যাথ, 3 জন সেন্টার ব্যাকে, আবার বলছি মুম্বাই সিটি এফসির যে স্ট্রেংথ রয়েছে আমি সেটাকে মাথায় রেখে যদি বলি, তাহলে অবশ্যই 2 জন বিদেশি সেন্টার ব্যাক, টম অলরেড, তার সাথে অ্যালবার্তো রড্রিগেস এবং তার সাথে সুহাসিস বোস। এটা কালকের ম্যাচের জন্য বেস্ট ডিফেন্সিভ লাইন হতে চলেছে মোহনবাগানের। দুটো উইং ব্যাকে বা দুজন রাইট এবং লেফট মিডফিল্ডে মনভীর সিং এবং লিস্টন কোলাসো। সব থেকে ভাইটাল জায়গা হচ্ছে মিডফিল্ড সেকশনটা, এখানটাতে কি হবে? এই জায়গাতে আমার যতদূর মনে হয় যে দীপক টাংরি তার সাথে আপুইয়া রালতে, দীপক টাংরিকে অনেক বেশি করে ডিফেন্সিভ ব্লকারের রোলটা দেওয়া হবে, এবং যখন টিম একটু ওপরের দিকে উঠবে, যখন অ্যাটাকিং খেলবে, তখন দীপক টাংরি কখনো রাইট ব্যাক বা কখনো নিচে নেমে এসে সুইপার বা সেন্টার ব্যাকের রোলটাও প্লে করবে। সেই জায়গাতে আপুইয়া কিন্তু অনেক বেশি করে মাঝমাঠটা ক্লোজ করতে পারবে, অনেক বেশি করে কিন্তু মাঝমাঠে বল আটকানোর যে দায়িত্ব সেটা কিন্তু আপুইয়া নিতে পারবে। এটা আমার মনে হয় যে দীপক টাংরির সাথে আপুইয়ার কম্বিনেশনটা বেস্ট কম্বিনেশন হতে পারে। তবে অবশ্যই থাপার কথা অনেকে বলতে পারে, কিন্তু থাপা আমার মনে হয় যে কালকে এই ধরনের টিমের এগেনস্টে যখন ম্যাচ, তখন কিছু প্লেয়ারকে তোমাকে রিজার্ভে রাখতে হবে যারা অ্যাটলিস্ট 55-60 মিনিটসের পর এসে ম্যাচ চেঞ্জ করার ক্ষমতা রাখে। তো সেই জায়গাতে শুরুতে যদি আপুইয়া, থাপা এবং সাহাল আব্দুল সামাদ নেমে যায়, তাহলে কিন্তু বেঞ্চে তোমার মাঝমাঠে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে গেম চেঞ্জার কেউ আর থাকছে না। তো সেই জায়গাতে আমার মনে হয় যে থাপা সেকেন্ড হাফে আসুক, ফার্স্ট হাফে দীপক টাংরির সাথে আপুইয়া এবং তার সাথে সাহাল আব্দুল সামাদ এটা হোক, এবং ফ্রন্ট টুতে অবশ্যই জেসন কামিংসের সাথে দিমিত্রিয়স পেত্রাতস, এবং সেখানে গ্রেগ স্টিওয়ার্ট, থাপা এবং অভিষেক সূর্যবংশী, এই 3 জন প্লেয়ারকে যদি বেঞ্চে রাখা হয়, তার সাথে আশিস রায় এবং আশিক কুরুনিয়ান, এই 5 জন প্লেয়ার সম্ভবত চেঞ্জে আসতে পারে, চেঞ্জে আসার সম্ভাবনা থেকে যাচ্ছে, কারণ এই প্রত্যেকটা প্লেয়ার কিন্তু গেম চেঞ্জার, এবং এই পজিশনগুলোই সব থেকে বেশি ভাইটাল হয়ে যাবে যখন তুমি মুম্বাই সিটি এফসিকে ফেস করছো। তো এটা আমার মোটামুটি ওপিনিয়ন, এটা আমার ওপিনিয়ন থেকে যা কিছু উঠে এলো আমি শেয়ার করলাম। এর বেশি কালকের ম্যাচটা নিয়ে কিছু বলার নেই, কারণ এমন দুটো টিমের খেলা, সেখানে সব থেকে বেশি সবাই তাকিয়ে থাকবে পজিটিভনেস নিয়ে। দুটো টিমের সমর্থক, বিশেষ করে এখানে মোহনবাগান সমর্থক, তারা ভীষণভাবে চাইবে যে ঘরের মাঠে এই ম্যাচটা জিতে খুব সুন্দরভাবে আইএসএল সিজন 11 স্টার্ট করতে, এবং আইএসএল সিজন 10-এ ফাইনালে যে হারের জ্বালা সেটা সিজন 11-এর প্রথম ম্যাচে এসে মেটাতে। এবং অবশ্যই স্ট্যাটস যেটা মোটামুটি এখন মোহনবাগানের বিপক্ষে 90% রয়েছে, সেটাকে একটু কমিয়ে 80% বা 85%-এ নামিয়ে নিয়ে আসা, সেই এক্সপেকটেশনটা কিন্তু মোহনবাগান ফ্যানেদের থাকবে। তো এটা মোটামুটি কালকের ম্যাচের একটা খুব ছোট্ট এবং খুব স্ট্রেট লাইন প্রিভিউ। এর বেশি আর কিছু আমার বলার নেই এই ম্যাচটাকে নিয়ে। একটা এক্সাইটিং ম্যাচ হবে, একটা সুন্দর ম্যাচ হবে, সেই ম্যাচটা দেখবো, উপভোগ করবো, এবং তারপরে সেই ম্যাচ নিয়ে অবশ্যই পোস্ট ম্যাচ রিভিউ নিশ্চিতভাবেই আসবে। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।